সিলেট বাংলাদেশ এই নামটার সাথে আমরা বহুদিন ধরে পরিচিত হলেও এর সৌন্দর্য কতটা সেটা এখানে যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ বুঝতে পারা সম্ভব ছিল না। বলা বাহুল্য, এখানে পৌঁছানোর পর বুঝলাম যতটা সুন্দর ভেবেছিলাম সিলেটকে, সিলেট তার থেকেও অনেক বেশি সুন্দর। আজকের এই পর্বে আমি আপনাদের সকলকে নিয়ে যাব সিলেটের অত্যন্ত পরিচিত এবং বিখ্যাত কিছু ট্যুরিস্ট স্পটে। প্রথমেই যাব লাক্কাতুরা টি এস্টেট, তারপর যাব সাদা পাথর এবং তারপর আমরা যাব রাতারগুল সোয়াম্প ফরেস্টে। প্রতিটা জায়গায় গিয়ে আমি তো মন্ত্রমুগ্ধ। এখানকার পরিবেশ, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য একেবারে অসাধারণ। সোয়াম্প ফরেস্ট দেখার আমার জীবনের এই প্রথম অভিজ্ঞতা। নৌকোয় বসে গান গাইতে গাইতে, মাঝি ভাইয়ের সাথে আড্ডা মারতে মারতে, ওখানকার লোকাল খাবার খেয়ে, এখানে সোয়াম্প ফরেস্ট ঘুরে এখানকার অসাধারণতা আমার মন একেবারে কেড়ে নিয়েছে। চেষ্টা করেছি ক্যামেরা বন্দি করে আনার প্রতিটা মুহূর্ত, কিন্তু যতই ক্যামেরা বন্দি করে আনি না কেন, মনে যেটা বন্দি করতে পেরেছি সেটা মনে হয় আমার মনেই থেকে যাবে। চলুন শুরু করি আজকের এপিসোড, সবাই সঙ্গে থাকুন। Hello everybody, a very warm welcome to all my lovely people out there. Once again, welcome back to my channel. Well, আজকে আমরা এই মুহূর্তেই পৌঁছে গেছি সিলেটে। আর সিলেটে আজকে আমাদের ডে 1। আমরা সকালবেলা ঢাকা থেকে 6টা নাগাদ রওনা দিয়েছিলাম, 6:30 নাগাদ। আর আমরা এখানে এসে পৌঁছেছি অ্যারাউন্ড 1:30। তার মাঝখানে আমরা দুটো হল্ট দিয়েছি, একটা ব্রেকফাস্টের জন্য আর একটা টি ব্রেক হল্ট ছিল। ওয়েল, তো এই মুহূর্তে আমি হোটেলে রয়েছি। এখন বাজে হচ্ছে 4টে। এবার একটুখানি রেস্ট ফেস্ট নিয়ে আমরা বেরোচ্ছি আশেপাশে যা আছে। ইচ্ছে আছে একটু দেখতে যাওয়ার, এখানের যে টি গার্ডেনটা আছে আর যে স্টেডিয়ামটা আছে সেটা হোটেলের কাছাকাছির মধ্যেই রয়েছে। আমি যেখানে এই মুহূর্তে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে যাত্রা ফ্ল্যাগশিপ সিলেট সিটি সেন্টার। আর এখানে আমার পার ডে রুম রেন্ট পড়েছে 1800 মতো, ইনক্লুডিং দ্য ব্রেকফাস্ট। আর অরিজিনাল প্রাইস হচ্ছে 1300, আর এটার সঙ্গে ট্যাক্স ইনক্লুড করে হয়েছে 1800। আমি রুমটা একটু হালকা করে তোমাদের দেখিয়ে দিই। রুমে ঢুকতেই রুমটা বেশ ছিমছাম আর পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আজকে আমরা যেহেতু সেকেন্ড দিনে এই ভিডিওটা শ্যুট করছি, তাই জন্য একটুখানি মেস আপ করা রয়েছে। ওইদিকে রয়েছে একটা ব্যালকনি, আর এখানে রয়েছে একটা টিভি, তার সাথে একটা টেবিল। আর এই আমরা যাচ্ছি বাথরুমের দিকে। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন, বড়। ওভারঅল রুমটা আমাদের বেশ পছন্দ হয়েছে। তো চলো এবার বেরোনো যাক আজকের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই মুহূর্তে লাক্কাতুরা টি এস্টেটে এসেছি, কিন্তু 5টা বাজে এখন। তো ওরা বলছে যে আমরা ভেতরে ঢুকতে পারবো না, যা হচ্ছে আর কি ব্যাড লাক বারবার। এই হচ্ছে লাক্কাতুরা টি এস্টেট। ওখানে একটা এন্ট্রি ছিল, কিন্তু সেই এন্ট্রি দিয়ে আমরা ঢুকতে পারিনি। আচ্ছা, আমি সবাইকে একটুখানি দেখাই আগে। আমার মা প্রচুর কায়দা করে, প্রচুর সাহস টাহস দেখিয়ে এখান থেকে নালা ডিঙিয়ে লাফ দিয়ে এলো। প্রচুর নালা ডিঙিয়ে ওখান থেকে পুরো জাম্প করে ওখান দিয়ে সরু রাস্তার ওপর দিয়ে এসে, হ্যাঁ, তারপরে আমরা দেখছি যে আরামসে এখান দিয়ে রাস্তা রয়েছে। জাম্পটা যে আমি দিলাম, হ্যাঁ, তোর মা সেই ভিডিওটা যদি তুলে তোদের রাখা উচিত ছিল। এই হচ্ছে লাক্কাতুরা টি এস্টেট। ভারী সুন্দর তো চা বাগানটা। জানি আমি জানি পাতায় করে। এখন আবার কেমন লাগছে সোনালী বেন্দ্রে? আমাদের তো ঢুকতে দিল না কেন? তুমি তো ঢুকেছো তো, প্রপার রাস্তা দিয়ে তো ঢুকতে দেয়নি। একই ব্যাপার। এই মুহূর্তে লাক্কাতুরা টি এস্টেটে রয়েছি, আর এখানে একদম প্রপার যেটাকে বলে টি গার্ডেনের মধ্যেই রয়েছি, হাঁটছি। চারিদিকে সবুজ, চারিদিকে অপূর্ব একদম দৃশ্য, ভীষণ ভালো লাগছে। আমাদেরকে ওখান থেকে বলা হয়েছিল যে এই দিক থেকে এসে ঢুকতে, মানে একদম যে মেন এন্ট্রান্সটা সেখানে আমাদেরকে ঢুকতে দেয়নি। আর কি অদ্ভুত ভাবে চা বাগানের মধ্যে টগর ফুলও ফুটে রয়েছে। এখন রয়েছি হচ্ছে, আরেকবার বলি, কোথায় যেন
লাকাদুরা টি এস্টেটে। আর অনেকটা হাঁটতে হাঁটতে প্রায় আমরা উপরে উঠে এসেছি। ওদিকটা আর যাচ্ছি না, কারণ এখন পরন্তু বিকেল, যখন তখন হয়তো অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ, ঝুপ করে অন্ধকার হয়ে যাবে। তো আমরা এইটুকুর মধ্যেই ঘুরছি। ওখানে খুব সুন্দর, একটু দেখাও, ওখানে খুব সুন্দর একটা বাড়ি রয়েছে। তারপর ওখান থেকে আবার পাহাড়, ছোট ছোট পাহাড়ের দিকে উঠে যাচ্ছে, স্টিপ রয়েছে রাস্তা। আর কিছুটা সময় এখানে থাকার পরে আমরা তারপর ওখানে একটা চায়ের দোকান আছে যেটা আমাদেরকে প্রচন্ডভাবে অ্যাট্রাক্ট করছে, সেখানে যাব। চলো সাথে। গুড মর্নিং এভরিবডি, ভেরি ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আচ্ছা, আজকে আমাদের টেক 2 অ্যাট সিলেট, আর এই মুহূর্তে আমি বেরোচ্ছি আমাদের সাইট সিনের জন্য। আজকে ইচ্ছে আছে রাতারগুল, সাদা পাথর, বিছানাকান্দি এই সমস্ত জায়গাগুলো ভিজিট করার। এখন বাজে সকাল 10টা, আমাদের 9:30 বেরোনোর কথা ছিল। সবাই এখনো রেডি হচ্ছে, এভরিবডি ইজ গেটিং লেট। যাই হোক, তো আজকের দিনের ট্যুরে কি কি করছি, কোথায় কোথায় যাচ্ছি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটার সঙ্গে থেকো। এইটাই হচ্ছে মালনিচেরা টি এস্টেট। পৌঁছে গেছি আমরা আমাদের ডেস্টিনেশনে, আর এখানে লেখা আছে সাবধান, সামনে ভারত, নোম্যান্স ল্যান্ড। আর মানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদের সামনে এক্স্যাক্টলি ওটা হচ্ছে ভারত। ওখানে সমস্ত পাহাড়, কি দারুণ একটা ভিউ। আমার মনে হয় ওখানে সমস্ত মেঘালয়ের পাহাড় রয়েছে। আর এই হচ্ছে আমাদের সাদা পাথরের কার পার্কিং জোন। এখান থেকে আমাদেরকে টিকিট নিতে হবে, নিয়ে আমরা তারপরে ওই নদী ক্রস করে তারপরে যাব সাদা পাথরে। এখান থেকে আমাদের টিকিট কাটতে হবে। এখানে দুটো লাইনও আছে, একটা হচ্ছে মহিলা লাইন, পুরুষ লাইন। লাইন দিয়ে গিয়ে এখান থেকে টিকিট কাটতে হবে। মা গেছে আপাতত, টিকিট কাটছে। এই দেখছেন ওনারা এখানে যেভাবে করতেছে, হয়তো আপনারা যে আর কিছুক্ষণের মধ্যেই আমরা সাদা পাথর চলে যাব। গরমে ভেবেছিলাম জল একেবারেই থাকবে না, আর যেরকম ভেবেছিলাম সেরকমই খানিকটা। জলের পরিমাণটা ভীষণই কম, তবুও সরু নদী রয়েছে। ওয়েদারের সম্বন্ধে না বললেই নয়, কালকে বাড়ি থেকে বেরোনোর সময় ভীষণ ভয় লাগছিল। ভাবছিলাম যে কি ওয়েদার পাবো না পাবো, প্রচন্ড গরম পাবো। কিন্তু এখানে দেখছি এসে ওয়েদার ভীষণ প্লেজেন্ট, রোদও মাঝে মাঝে চলে যাচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফ্যান্টাস্টিক। ক্রোয়েশিয়াতে ঠিক এরকমই আমরা পেবল বিচ পেয়েছিলাম, আর এখানেও তাই, ঠিক পাথরের নদী। সুতরাং নামতে টামতে বেশ কষ্ট হচ্ছে খালি পায়ে। এত সুন্দর, এত সুন্দর। আমার তো স্নান করতে ইচ্ছে করছে, কিন্তু জিনিসপত্র কিছু আনিনি, তাই স্নান করতে পারছি না, বাট ইটস অ্যামেজিং। যাত্রাপথে একটা ফ্যামিলির সঙ্গে আলাপ হয়ে গেছে, দারুণ মজা করছি আমরা। দাদারা থাকেন হচ্ছে চিটাগং এ। আমরা এখানে যাত্রাপথে সঙ্গী পেয়ে গেছি, একেবারে চিটাগং এর মানুষ পেয়ে গেছি সাথে। তাতে আমাদের আনন্দটা বেড়ে গেছে, কারণ আমরা এখানে ফটোগ্রাফারও পেয়ে গেছি। তো সুতরাং ইটস ফান, ইটস ভেরি ভেরি ফান। সাদা পাথর থেকে এবারে রওনা দিয়েছি রাতারগুলের উদ্দেশ্যে। এখন বাজে মোটামুটি 2টো মতো, আর আশা করছি আর আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশনে। সাদা পাথর থেকে রাতারগুল যেতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে। যদি রাস্তাঘাট চেনা থাকে সেক্ষেত্রে হয়তো আর একটু কম লাগবে, যেহেতু আমরা জিজ্ঞেস করে যাচ্ছি। আমাদের মোটামুটি 1 ঘন্টা মতোই সময় লাগছে। রাস্তাটা খুবই সুন্দর, এখনো পর্যন্ত যেটুকু রাস্তা পেয়েছি একদম পরিষ্কার। জল এখন খুব কমে গেছে না? আসলে হলো বর্ষাকালে আরাম বেশি, মজা। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে যাবে এখান থেকে? নৌকা কিভাবে যাবে? তো আমরা ফরেস্টের ভেতরে কিভাবে ঢুকবো? নৌকা দিয়ে ঢুকবেন।
আচ্ছা ফরেস্টটা ভেতরে আছে তাই তো? আচ্ছা আচ্ছা, না নইলে ভাবছিলাম এটা তো ফাঁকা মাঠ একটা। আচ্ছা, নৌকা ভাড়া কত গো? নৌকা ভাড়া 750 টাকা। মানে কয়জন? মানে সর্বোচ্চ হইলো 60 জন। আর আপনারা কয়জন? 7 জন। খাবারের জায়গায় একটু ঢোকা হয়েছে, এখানে দেখা যাক কি আছে। এখানে খিচুড়ি আছে। ওরে বাবা, খিচুড়ি। এটা কি আছে? ছোলা। সবই শেষের দিকে। অরেঞ্জ বিস্কিট আছে, কেক আছে। হ্যাঁ দেখেন জীবনে লাইফে প্রথমবার খাচ্ছি এখানকার খিচুড়ি। আমাদের যে ভুনা খিচুড়ি খানিকটা ওরকম, পোলাও বলা পোলাও বলা যেতে পারে, খানিকটা সেরকমই, ঠিকঠাক খাওয়া যায়। তো আমাদের এখন পাওয়া গেছে নৌকা, 750 টাকা করে নৌকার ভাড়া, আর তার সাথে কত 25 টাকা করে না 75 রুপিস করে বোধ হয়। টোটাল 1000 টাকা নিছে। না এমনি ভাড়া কত করে? ঢোকার এন্ট্রি ফিটা কত? এন্ট্রি ফি হইলো 57 টাকা 50 পয়সা। কিছু হবে না, পয়সা গেলে মাঝি পাইয়া জি দিয়ে দাও। ও মাঝি রে। বলো, ভয় আছে নাকি ভেতরে গেলে? ভিতরে বই মানে খালি সাপর হয় আর কিছু না। সাপের ভয়? হয়। কিরকম ভয়? কি ভিতরে গেলে আর কি সমস্যা? মানে ভিতরে মানে জলের মধ্যে থাকলেও সমস্যা? জলের মধ্যে থাকলে কোনো সমস্যা নাই। নৌকায় উঠে পড়ে নাকি সাপ? জি না। মানে ডাঙায় গেলে ভয় তাই তো? নৌকায় উঠলে ভয়। আর গাছে ঝুলে থাকে যে? গাছে ঝুলে না, ওগুলো ওই যে ওগুলার ভিতরে থাকে ওগুলা। ভিতরে ওই আপনার এই যে পাটি গ্যাস আছে রে, পাটি গ্যাস। পাটি গাছটা কি? ওই যে পাটি বানা পাটি। দেখো না, মাঝির পাশে দুটো মাঝি, মাথায় রুমাল দিয়েছে একজন মাঝি, একজন মাঝির মাথায় রুমাল, তার পাশে মাঝির বউ। মাঝির বউ না না মাঝি মাঝি। আমি একটুখানি এক লাইন গাইবো। মাঝি পাইয়া যাও রে ও কুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি পাইয়া যাও রে ও মাঝি রে মহাজনের ধন রত্ন ভাঙা নাবে বরি লাভ করিতে আইলাম ভবে, লাভ করিতে আইলাম ভবে হইয়া ব্যাপারি, মাঝি পাইয়া যাও রে। এই নৌকা লোক আছে না ভাই? এগুলো এমনি ফালাই রাখছে না? সোয়াম্প ফরেস্ট এটা আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। এর আগে আমি প্রচুর দেখেছি, প্রচুর শুনেছি, অনলাইনে দেখেছি, ছবি দেখেছি, এটা নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু এই ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি। বর্ষাকালে এর রূপ একদমই আলাদা থাকে, আর যেহেতু আমরা একেবারে গরমে এসেছি, সামার্স, সেজন্য জলের পরিমাণটাও একটু কম, আর এখানকার রূপটাও একটু ডিফারেন্ট হয়ে গেছে সামার্সে। বাট একেবারে যদি প্রপার রেনি সিজনে আসতাম, সেক্ষেত্রে মাঝি ভাই আমাদের বলছিলেন তখন একটুখানি রিস্কও থাকে। এখানে কিন্তু সাপেরও যথেষ্ট উপদ্রব আছে, সেটা আমি আগেও জানতাম, এবং মাঝি ভাইও আমাদের সে কথা বললেন। বাট বাকি আপাতত ভীষণ সুন্দর। আর আমাদের অভিজ্ঞতা, আমাদের সুন্দরবনের যে অভিজ্ঞতা, অনেকেই বলছে যে সুন্দরবনে এরকম ধরনের ফরেস্ট, এরকম ধরনের ছোট ছোট আছে, কিন্তু সেটার কিন্তু রূপ আর এটার রূপের কিন্তু অনেক তফাৎ আছে। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পারবেন। রাতারগুল সোয়াম্প ফরেস্টে ফাইনালি আমরা এসে পৌঁছেছি। আমাদের আজকের টিম হচ্ছে 5 জনের। রয়েছে মা, ওদিকে রয়েছে সুমি সেজো মা, আর রয়েছে আমাদের করিম ভাই, তার সাথে রয়েছে আমাদের একজন খুদে, মানে যাকে বলে পিচ্ছি। দেখাই একটু মাঝি ভাইকে, একটু দেখাই। মাঝি ভাই, তোমার নাম বলো আর তোমার বয়স বলো। রিফাত। রিফাতের বয়স কত?
11। ওটা হচ্ছে ওয়াচ টাওয়ার, ওটা কাপে, ওটা ভেঙে গেছে, ওটা এখন আর উঠতে দেয় না, অ্যালাউ করে না। এইখানে নাকি আমাদেরকে নামতে দেওয়া হবে, সেই ব্যবস্থা এখানে রয়েছে। বর্ষায় যখন পানি বেশি থাকে না, তখন সাপ এখানে ঝোলে, এবং সেই ভয়তেই আমি এখানে নামতে চাইছি না। এবার আমাদের পালা ফিরে যাওয়ার আর নৌকোতে ওঠার। বাকি নৌকো বিহারটা নৌকে উঠে দেখাচ্ছি। দুপুর বেলা সখী আসবে কি একলা নদীর ঘাটে রে, দেখতে তোমায় মন চাইছে সখী, দেখতে তোমায় মন চাইছে। একবার যদি আসো সখী দোল বরিবার চলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে, মনের কথা বলবো তোমায় বসে রাতার গুলে। গানে গানে আর দারুণ ঘোরাঘুরিতে কাটলো আমাদের এই দিনটা। আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগলো। আমার তো দিনটার দুর্দান্ত কেটেছে। চলুন আবার দেখা হচ্ছে আমার পরের এপিসোডে। ততদিন চোখ রাখবেন জিনির জার্নালের পর্দায়।